আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে থাকবে আমাদের বার্সেলোনার সেকেন্ড দিনের ব্লগ। আমরা ওই দিন সকাল সকাল উঠে গেছি, কারণ যেহেতু টার্গেট ছিল যে আমরা একটু বের হয়ে ঘোরাঘুরি করব। তো ম্যাডামকে একটু ড্রেস আপ করে ফ্যাশন শো করাইতেছিলাম আমাদের বারান্দার সামনে। তো একটা জিনিস এখানে একটু পরে আমাকে দেখতে পারবেন যে ইউরোপের লিফট এতই ছোট যে অনেক কষ্টে দুইজন উঠা যায়। তো যে জায়গায় আমাদের পুশ চেয়ার ছিল, দেখা যেত বেশিরভাগ সময় আমরা একজন পুশ চেয়ার নিয়ে নামতাম, আমরা বাকিজন সিঁড়ি দিয়ে নামতে হইতো। সব যেরকম তা না, বাট মোস্ট অফ দ্যাম, কারণ বেশিরভাগ বিল্ডিংগুলি সব পুরান হয়, তো পুরান বিল্ডিংগুলোর মধ্যে এরকম লিফট থাকে। যাই হোক, আমরা ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম। এই জায়গাটার নাম ছিল ভিভারি, আর আমাদের হোটেল নিচেই ছিল, যে কারণে আমাদের জন্য একটা সুবিধা হয়েছে। তারপরে প্ল্যান ছিল যে আমাদের বাইরেদের সাথে আর কি দেখা হবে একটা মাঝখানের একটা মিড পয়েন্টে আর কি। ওই দিনের ফার্স্ট ডেস্টিনেশন ছিল তিবিদাদো। এটা হচ্ছে বার্সেলোনার পাহাড়ের উপরে থেকে আর কি একটা ভিউ থাকবে বার্সেলোনার। তো এই যে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল এইটা, এই একদমই চার্চটার সামনে আমরা পরে যাবো, এটা পরে ভিডিওর মধ্যে দেখা হবে। বাস দিয়ে একটা পয়েন্ট পর্যন্ত যাওয়া যায়, দেন ওইটার থেকে পাহাড়ে ওঠার জন্য একটা ক্যাবল কারে ওঠা লাগে। সো অ্যাজ ইউ ক্যান সি আমরা ক্যাবল কারে উঠে গেছি। এই মাউন্টটার নাম আগে বলছিলাম, নাম হচ্ছে তিবিদাদো। তো এটা মেইনলি ওপেন করা হয়েছে 1901 সাল থেকে, আর 1902 সাল থেকে উপরে যে চার্চটা একটু পরে যেটা আসবে, এটা কনস্ট্রাক্ট করা শুরু হয়েছে। আর টোটাল 60 বছর লাগছে এই চার্চটা পুরো কমপ্লিট হইতে। তিবিদাদোর মেয়ের সৌন্দর্যই হচ্ছে বার্সেলোনার পুরো ভিউটা। আপনি শহর প্লাস ওদের সমুদ্রটার সাথে দেখতে পারতেছেন। আমাদের সাথে ওই দিন ওয়েদারটা অনেক সহায় ছিল। আমাদের লিটারালি এর আগের দিন মোবাইলে অ্যালার্ম আসছে যে পরের দিন, মানে আমরা যেদিন তিবিদাদো গেছি, অনেক খারাপ একটা ওয়েদার স্টর্ম হওয়ার কথা ছিল। যে সব মোবাইলে যে একটা অনেক জোরে একটা অ্যালার্ম হয়, ওইটা হয়েছিল লিটারালি। তো আমি আর আমার হাজব্যান্ড মন খারাপ করতেছিলাম, বাট লাকিলি কোনো কিছুই হয়নি ওই দিন। অনেক ভালো ওয়েদার ছিল। হ্যাঁ, একটু উইন্ডি ছিল যেহেতু আমরা মাউন্টেনের উপরে ছিলাম, কিন্তু এমনিতে ওভারঅল সানি ছিল ওয়েদার। আমরা যখন নিচে নামছি খুবই ভালো ওয়েদার ছিল ওভারঅল। উই রিলি এনজয়েড ইট। এই পার্কটা হচ্ছে স্পেনের সবচেয়ে ফার্স্ট আর পুরনো অ্যামিউজমেন্ট পার্ক। আমরা এখন হিলের আরো উপরে যেতেছিলাম। আমরা এখন মেলে যেতেছিলাম চার্চের দিকে, যেটা আগে বলছিলাম যে 1902 সাল থেকে কনস্ট্রাক্ট করা শুরু হয়েছে, আর টোটাল 60 বছরের মতন লাগছে। এই চার্চটার নাম হচ্ছে দ্য টেম্পল অফ দ্য সেক্রেড হার্টস। অ্যাজ ইউ ক্যান সি, এই চার্চটার দুইটা এন্ট্রেন্স, একটা নিচে একটা উপরে। তো আমরা আগে নিচেটার ভিতরে একটু ঘুরে আসলাম। আর আমার এইসব চার্চের ভিতরে যে আর্টগুলি, যে আর্কিটেকচারগুলি বা পেনের, যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার, যে গ্লাসের যে মোজাইক টাইপের যে আর্টগুলি দেখতে আমার খুবই ভালো লাগে। আর আমার অনেক ফ্যাসিনেটিং লাগে এসব জিনিস দেখলে। আর যতই উপরে যেতেছিলাম ভিউটা ততই সুন্দর হইতেছিল, কারণ আমরা আরো উপরের দিকে যেতেছিলাম আর ততই আরো বার্সেলোনা দেখতে পারতেছিলাম। আমরা চার্চের উপরে সাইডে চলে গেছি আর দেখতে পারতেছি যে জিসাস ক্রাইস্টের একটা ব্রোঞ্জের একটা স্ট্যাচু আছে এখানে। এটা নাকি অরিজিনাল স্ট্যাচু না, এটার আগে নাকি আরেকটা ছিল, কিন্তু এটা রিপ্লেস করা হয়েছে এই নতুনটা দিয়ে 1950 সালে। আর এই স্ট্যাচুটার হাইট হচ্ছে 7.5 মিটার। আমি কতক্ষণ আগে বলতেছিলাম যে মোজাইক গ্লাসের মধ্যে যে আর্টগুলি, এগুলো হচ্ছে গ্লাসের মধ্যে যে আর্টের কথা বলতেছিলাম। অ্যাজ ইউ ক্যান সি, দেখতে খুবই সুন্দর লাগে।
আমরা তখন একদম টপে ছিলাম, আর অ্যাজ ইউ ক্যান সি আমার চুল দেখলে বুঝতে পারতেছেন যে কি পরিমাণে বাতাস ছিল এখানে। টিপিটা তো আমার বাকেট লিস্টের মধ্যে ছিল না, বাট আই এম গ্ল্যাড যে ভাইয়ার আমাদের এখানে নিয়ে গেছে আর এত সুন্দর একটা জায়গা দেখাইছে। সো ভাইয়াদের অনেক থ্যাংক ইউ। নামার জন্য যে কেবল কারটা আমাদের আরেক সাইডে ছিল, যে কারণে আমাদের বাস দিয়ে আমাদের এখানে যেতে হয়েছে। ছোট্ট একটা কফি ব্রেকের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কাসা মিলা। এই মনুমেন্টটা বানানো শুরু হয়েছে 1902 সাল থেকে আর শেষ হয়েছে 1912 সালে। বার্সেলোনা অলরেডি ক্রিসমাসের লাইট লাগানো শুরু হয়ে গেছে, কারণ যেহেতু আমরা নভেম্বরের ফার্স্ট দিকে গেছিলাম, আর ঠিক আমরা যাওয়ার এক সপ্তাহ পরই লাইটগুলি অন করা হয়েছিল। কাসা মিলা একটা টুরিস্টিক স্পট হয়ে গেছে মেইনলি তার স্ট্রাকচার আর ডিজাইনের কারণে, কারণ দেখতেই পারতেছেন যে ব্যালকনির মধ্যে একটু অন্যরকম একটা ডিজাইন করা, যে কারণে এটা একটা মেইনলি একটা ফটোজেনিক একটা স্পট হয়ে গেছে। নেক্সট স্টপ হচ্ছে কাসা বাতলাও। এই বিল্ডিং মেইনলি কনস্ট্রাক্ট করা হয়েছিল 1877-এ। দেন একটা লোক নাম জোসেফ বাতলো, যার থেকে নামটা আসছে, উনি জায়গাটা কিনে ফেলছে, আর দেন আন্তনি গাউদিকে হায়ার করছে এই বিল্ডিংটাকে রিকনস্ট্রাক্ট করার জন্য। গাউদির টোটাল 2 বছর লাগছে এই উপরের এই মোজাইক ডিজাইনটা করার জন্য। এই মনুমেন্টও এগেন হিস্টোরি কম, কিন্তু ডিজাইনের কারণে মেইনলি ফেমাস, আর আসলে দেখতে খুবই সুন্দর। আমি ভিডিওর মধ্যে আমি অতটা ফুরাতে পারিনি, কিন্তু রিয়েল লাইফে খুবই ভালো লাগছে দেখে। আমার পার্সোনালি স্বারোস্কির ডিজাইনগুলি এত ভালো লাগে, ওদের আনকমন ডিজাইন থাকে, আর এই দোকানটা দেখে আমার খুবই ভালো লাগছে ওদের স্ট্রাকচারের ডিজাইনটা দেখে। আর ওদের প্রাইস পয়েন্টগুলি থাকে মেইনলি ওদের ডিজাইনের কারণে আই থিঙ্ক, কারণ না হলে জাস্ট নর্মাল ক্রিস্টাল। ওই দিন ঘোরাঘুরি মাঝখানে স্যাফরাতে গেছিলাম, আমার কেনাকাটাগুলি করছি, কিন্তু ভিতরে গিয়ে এতই পাগল হয়ে গেছিলাম যে ভিডিও করতেই ভুলে গেছি। ওই সময় থেকে ভাইয়ার আর ছিল না, কারণ ভাইয়াদের আবার কাজের সময় হয়ে গেছিল। তো আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করতেছিলাম, আর আমরা নিজে আরো কয়েকটা স্পট ঘোরার চেষ্টা করতেছিলাম। ঘুরতে ঘুরতে বার্সেলোনার লেগো স্টোরে চলে গেলাম। সো অ্যাজ ইউ ক্যান সি অনেক কালারফুল, অনেক মোজাইকি, কারণ বার্সেলোনার মেইন আর্ট ফর্মটা আই থিঙ্ক মোজাইকের। আমি এর আগে ব্লগে বলছিলাম যে লা সাগ্রাদা ফ্যামিলির যে কোনো কিছুর মধ্যে ওরা ক্রেন অ্যাড করে, তো এইখানে দেখতে পারতেছেন যে ওরা এখনো এই লেগোর মধ্যে ওরা ক্রেন অ্যাড করে রাখছে। এই ফাউন্টেনটার নাম হচ্ছে ফন্স দে বেসনেস, আর মেইনলি একটা স্কোয়ারের ভিতরে। স্কোয়ারটার নাম হচ্ছে প্লাসা দে কাতালুনিয়া। ওই সময় ইজনামনি গুম আর কেউ ছিল না আমাদের ভিডিও করে দেওয়ার মতো, সো আমরা একে একে যতটুকু সম্ভব করতেছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে লা রামলা, আর এই জায়গাটা মেইনলি ফেমাসই কারণ অনেক ফেমাস শপস আছে এই কারণে। এইখানে আমাদের এত কোনো কাজ ছিল না আমাদের, কারণ আমাদের মেন ডেস্টিনেশন ছিল মেরকাত দে লা বোকেরিয়া। আমি মেইনলি ইনস্টাগ্রাম দেখে এই জায়গাটায় আসছি, কারণ খাবারগুলি এত সুন্দর করে সাজানো আর দেখতে এত লোভনীয়, বাট আনফর্চুনেটলি ইট ডিড নট মিট মাই এক্সপেকটেশনস। একমাত্র ভালো আর মজার ছিল স্মুদিগুলো আর ফ্রেশ ফলগুলা, কিন্তু যতগুলি খাবার ছিল সবগুলি বাসি, মানে মেবি 2 দিন আগেও মেবি করা হয়েছিল। আর আমরা একদম শেষ পর্যন্ত ছিলাম, আমরা লিটারালি দেখতেছিলাম যে যেভাবে খাবারগুলি সাজাইছে ওগুলাকে আবার প্যাকেটে বা বক্সে ভরে রেখে দেয়, দেন নেক্সট ডে আবার এগুলাকে সাজায়। আনফর্চুনেটলি এখানে যত ফ্রাইড জিনিস দেখবেন, যত মানে অলরেডি কুক করা খাবারগুলি, যেগুলি ফ্রেশ খাবার ওইটা ভিন্ন ব্যাপার, কিন্তু যেগুলো অলরেডি যেখানে দেখতে পারতেছেন ফ্রাইড সি ফুড, আলু ভাজা, বা এখানে যে স্ক্যালপস আর অক্টোপাস করার ছিল,
আমার অক্টোপাস মানে সি ফুড ইন জেনারেল আমার অনেক প্রিয় একটা খাবার, আমরা এটা খাইছিলাম, বাট ইট ওয়াজ সো ব্যাড, মানে একদম চ্যাপ করতেছিল, কেমন জানি, ইট ওয়াজ ব্যাড ওভারঅল। সো আই উইল সে বিগ নো টু ইট। নেক্সট স্টপ ছিল ফন্ট মাজিকা। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা, এই পুরো একটা এরিয়া মিলে আমার খুবই ভালো লাগছে, অসাধারণ একটা জায়গার মিললে। আমাদের এখানে যাওয়ার রিজন হচ্ছে ওইখানে একটা শো হইতেছিল এই ফাউন্টেনের, মানে মিউজিকের সাথে সাথে এই পানির ঝর্ণার আর কি মুভমেন্ট করবে, লাইটিং হবে, ওভারঅল দেখতে খুবই সুন্দর ছিল। ক্যামেরা গুলা কমছে। এই পার্কটা 1992-তে বানানো হয়েছে বার্সেলোনা অলিম্পিক গেমস এর জন্য। ফাউন্টেন শো ওই দিন মোটামুটি অনেক রাত্রেই শেষ হয়েছে, প্রায় 10টার মতন বেজে গেছিল। তো আমরা আবার চিন্তা করতেছিলাম যে একবারে এখান থেকে আশেপাশে খাওয়া দাওয়া করে তো একবারে আমরা হোটেলের দিকে ব্যাক করব। যেহেতু আমরা স্টিল না পাইয়া খাওয়া হয় নাই, তো চিন্তা করলাম আজকে যেভাবে হোক আমি পাইয়া খাবো। তো এটার সামনেই ছিল আরেনাস দে বার্সেলোনা। ওইটা মেইনলি একটা শপিং মল প্লাস একটা আরেনা আর প্লাস একদম টপ ফ্লোরে অনেকগুলি রেস্টুরেন্ট ছিল, যেখানে মেইনলি আমরা একটা চুজ করছিলাম পাইয়া খাওয়ার জন্য। তো আমরা উঠে গেছি লিফট দিয়ে অ্যান্ড দ্য ভিউ ওয়াজ সো বিউটিফুল। তো আমরা ওইখানে পাইয়া অর্ডার দিছি ঠিকই, অ্যান্ড ইট ওয়াজ প্রিটি এক্সপেন্সিভ, লাইক ফর 2 people it was only not only 40 euros, so it was pretty expensive for a paella. তো আমরা এর পরের দিন আরো চিপে খাইছি, and trust me, the taste, I think the cheaper one was better. Nice. ইসিরে ইজনে মজা পেতে এখন আবারই হ্যাঁ হ্যাঁ মজার তো ব্যাপারটা। So that was our second day in Barcelona. I really hope you liked this video. Thank you for watching. Allah Hafiz.